দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। হাসিনা পদত্যাগ করে থাকলে দেশ ছাড়ার অনুমতি দেন কে? সেনাপ্রধান বলছে জানি না, নীরব ঢাকা। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব অবৈধভাবে ক্ষমতা দখল, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিএনপি জামায়াত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হাসিনা যদি পদত্যাগ করেই থাকেন তাহলে তাকে দেশ ছাড়ার অনুমতি কে দিল? তিনি পদত্যাগ করে থাকলে প্রশাসনের আর তার নির্দেশনার কথা নয়, তাহলে কার নির্দেশে বিমান বাহিনীর বিমান তাকে ভারতে পৌঁছে দিয়েছিল? 5 আগস্ট হাসিনা দেশ ছাড়ার পর থেকে 8 আগস্ট রাত 8টা পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার ছিল না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন। হাসিনা দেশ ছাড়ার খবর সরকারিভাবে তিনি প্রথম দেশবাসীকে জানান বাংলাদেশ টেলিভিশনের ভাষণ দিয়ে। তিনি সম্প্রতি একটি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা দেশ ছাড়ার খবর আমার জানা ছিল না। দেশের অস্থির পরিস্থিতি নিয়ে আমি কয়েকটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে সেনানিবাসে বৈঠক করেছিলাম। আমাকে বৈঠকের মাঝে জানানো হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। প্রশ্ন হলো, সেনা প্রধানকে অন্ধকারে রেখে প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রীর অমন অস্থির পরিস্থিতিতে দেশ ছাড়া সম্ভব ছিল কি? প্রশ্ন হলো, পদত্যাগী প্রধানমন্ত্রীর নির্দেশ সেনা প্রশাসন মানতে বাধ্য নয়, তাহলে হাসিনাকে বিমান বাহিনীর বিমানে দেশ ছাড়ার অনুমতি কে দিয়েছিলেন? অনেকেই মনে করছেন হাসিনা আসলেই পদত্যাগ করেনি, তিনি প্রধানমন্ত্রী হিসাবে সেনাকে নির্দেশ দিয়েছিলেন তাকে জরুরি ভিত্তিতে ভারতে পৌঁছে দিতে। সেনা সেই নির্দেশ পালন করে। বাংলাদেশ প্রশাসনের তরফে বলা হয়েছিল, হাসিনা ঢাকা থেকে প্রথমে সেনা হেলিকপ্টারে ত্রিপুরার রাজধানী আগরতলায় যান। সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী বিমানে তিনি দিল্লি রওনা হন। কিন্তু হাসিনাকে ভারতে পৌঁছে দিয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান, সেটির স্কোয়াড কোড, যা উড়ানের আগে প্রতিটি বিমানের জন্য বরাদ্দ হয়। AGAS 1431 এর ফ্লাইট ডিটেলস রিপোর্ট থেকে দেখা যায়, সেটি ঢাকা থেকে সরাসরি ভারতের উদ্দেশ্যে রওনা হয় বিকাল 3টা 11 মিনিটে। জানা যাচ্ছে ঢাকার একটি সেনা বিমানবন্দর থেকে তার ফ্লাইটটি ওড়ে। ততক্ষণে গণভবনে লুটতরা শুরু হয়ে গিয়েছে। মিডিয়াতেও খবর হয়ে যায় হাসিনা পালিয়েছেন, কিন্তু বিমানের রিপোর্ট বলছে তিনি দেশ থেকে পালিয়েছেন বলে খবর হওয়ার পর আরও অন্তত 2-2.5 ঘন্টা ঢাকাতেই ছিলেন। হেলিকপ্টার তাকে গণভবন থেকে সেনা বিমান বন্দরে পৌঁছে দিয়েছিল। প্রশাসনিক মহলের বক্তব্য, সেনা বিমানের দেশের সীমা অতিক্রম করে পড়শি দেশে যেতে সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি লাগে। হাসিনার দেশ ত্যাগ এবং তাকে বিমানে ভারতে পৌঁছে দেওয়ার অনুমতি কে দিয়েছিলেন? সেনাপ্রধান জানিয়েছে তিনি এই বিষয়ে অবগত ছিলেন না। প্রশাসনিক মহলের বক্তব্য, বিমান বাহিনীর প্রধান এই সিদ্ধান্ত নিতে পারেন না, কারণ আর্মি চিফ ওয়াকারুজ্জামান বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান। সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। যদিও রাষ্ট্রপতির ওই মর্যাদা অলংকারিক, তার পক্ষে হাসিনাকে দেশ ত্যাগের অনুমতি দেওয়া সম্ভব ছিল না। জানা যাচ্ছে হাসিনাকে বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশ সীমায় থাকাকালে সেটির ট্রান্সপন্ডার বন্ধ করা ছিল। এই যন্ত্র অফ করা থাকলে বিমানকে আকাশে লোটেট করা যায় না, শুধু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ থাকে। পাইলটের এই সিদ্ধান্ত থেকে ধারণা করা হচ্ছে দেশের ভূখণ্ডে হাসিনার বিমান নিরাপদ বোধ করেনি। মনে করা হচ্ছে হাসিনাকে বহনকারী বিমানটি নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত হয়েছিল। নিরাপত্তার দিকটি আরও স্পষ্ট হয়েছে বিমানটি দিল্লি যাওয়ার রুট থেকে। ঢাকা থেকে সরাসরি দিল্লিগামী বিমানগুলো ওড়ার পর বাংলাদেশে উত্তর প্রান্তের শহর রাজশাহীর আকাশ ছুঁয়ে পশ্চিমবঙ্গের মালদহের ওপর দিয়ে দিল্লির দিকে এগিয়ে যায়। কিন্তু 5 আগস্ট হাসিনা বিমান কলকাতার ওপর দিয়ে উড়েছিল। এর ফলে বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করতে বিমানটির 15 মিনিটেরও কম সময় লাগে। মনে করা হচ্ছে হাসিনা দ্রুত দেশের আকাশসীমা অতিক্রম করে ভারতের সীমানায় ঢুকে পড়তে চেয়েছিল।
অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেন রাব্বি আলম। মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনের শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে বলে মামলায় উল্লেখ করেন তিনি। গত 24শে নভেম্বর রোববার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে মামলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাব্বি আলম সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা। সংবাদ সম্মেলনে রাব্বি আলম জানান, গত 28শে সেপ্টেম্বর তিনি এই মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ মিশিগান আদালতে। প্রায় 4 সপ্তাহ পর গত 20শে নভেম্বর উক্ত মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলাটির বিচারের দায়িত্বভার পেয়েছেন বিচারক রবার্ট জে পিটার। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের ফাঁকে গত 24শে সেপ্টেম্বর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকারী ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ মুখে বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন। অনুষ্ঠানের মঞ্চে তিনি তার 3 সফর সঙ্গীকে পরিচয় করিয়ে দেন। এই সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বাধ্য করেছেন বলে মামলায় উল্লেখ করেন তিনি। অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বাধ্য করার অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আদালতে তিনি এই মামলাটি দায়ের করেছেন। একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাব্বি আলম বলেন, এই মামলার সঠিক রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব। এই মামলায় আরও 2 জন বাদী হলেন তার বড় ভাই শের-ই-রাশিদ আলম ও ছোট ভাই মোহাম্মদ রেজভী আলম। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে অনেকগুলো মামলা আছে, তার মধ্যে একটি মামলায় তিনি দণ্ডিত হয়েছেন। একজন দণ্ডিত আসামি কী করে দেশ পরিচালনার দায়িত্ব পান, প্রশ্ন তোলেন তিনি। প্রধান উপদেষ্টার নামে মামলা দায়েরের পর রাব্বি আলমকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতির পদ প্রদানের ঘোষণা দেয় সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন এবং তার ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফসল হিসাবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই এই সরকারের প্রধান লক্ষ্য। বর্তমান অন্তর্বর্তী সরকারের 4.5 মাস পার হয়েছে। সরকারের প্রধান কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। এই লক্ষ্যে রাজনৈতিক দলগুলো থেকে জোরালো বক্তব্য দেওয়া হচ্ছে। সংস্কার ও নির্বাচনের বিষয়ে জোর দাবি জানিয়ে আসছে বিএনপি ও জামায়াত। 2025 সালের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ওই বক্তব্যে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা। রাজনৈতিক নেতারা বলছে, নির্দিষ্ট করে নির্বাচনের রোডম্যাপের ঘোষণা দিলে জনগণ আরও বেশি আশান্বিত হতো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরুতে সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও এখন দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবি জানাচ্ছে। অপরদিকে জামায়াতে ইসলামী সংস্কারে গুরুত্ব দিলেও বিলম্বিত নির্বাচন চায় না। তারা বলছে, যৌক্তিক সময়ের পরে 1 মিনিটও সময় দেওয়া হবে না অন্তর্বর্তী সরকারকে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলা নিউজকে বলেছেন, সর্বপ্রথম প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ যে তিনি নির্বাচনের ইচ্ছা পোষণ করেছেন। এই ধরনের সম্ভাব্য তারিখের কথা এর আগেও বেশ কয়েকজন উপদেষ্টা বিভিন্ন পর্যায়ে বলেছেন। তবে নির্দিষ্ট করে যেদিন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়া হবে সেদিন জাতি আরও বেশি আশান্বিত হতে পারবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের জন্য ভালো হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য যে তারিখ ঘোষণা করেছেন তা একেবারে খারাপ না, তবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা শেষে একটি নির্দিষ্ট তারিখ হওয়া জরুরি।
নির্বাচনী রোডম্যাপের ঘোষণা হওয়া দরকার। তিনি বলেন, প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন হবে তত জাতির জন্য মঙ্গলজনক। অবশিষ্ট সংস্কার নির্বাচিত সরকার করলে তা গ্রহণযোগ্য হবে। অপরদিকে জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সরকার নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন, সুস্পষ্ট কথা এখনো বলেননি। সংস্কারকে দ্রুত এগিয়ে নিন, ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। ঘোষণাটা হলে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে। তিনি বলেন, যুক্তির সময়ের চেয়ে একটি মিনিটও বেশি নেবেন না। আমরা বলবো, সংস্কারকে দ্রুত এগিয়ে নিন, ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। আজকেই দাবি করছি না, তবে ঘোষণাটা হলে মানুষের মধ্যে একটি আস্থা তৈরি হবে। এই সরকার আবার মইন সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না। এই সরকারের কেউ যদি রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চান, তাহলে তাদের দায়িত্ব হবে এই সরকার থেকে চলে যাওয়া। তারা সরকার থেকে চলে গিয়ে দল গঠন করলে সেটি স্বচ্ছ হবে। প্রসঙ্গত, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 2025 সালের শেষ দিকে থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সব প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আপনাদেরকে আবার বলছি, যদি অল্প কিছু সংস্কারের মধ্যে ভোটার তালিকা নির্ভুলভাবে করা যায়, তবে ভোট 2025 সালের শেষের দিকে অনুসরণ করা হয়তো সম্ভব হবে।